কাহিনীর ৩৫ নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। ঘটনা কাহিনীর আজকের ঘটনাটির নাম হলো রায়গঞ্জের পোড়াবাড়ি। বেশি দেরি না করে আজকের ঘটনাটি শুরু করা যাক। সে রাতের কথা মনে হলে আজও গায়ে কাটা দিয়ে ওঠে। সময়টা শীতকাল। সে বছর এত শীত পড়েছিল যে শাল সোয়েটারের শীতকেও কাবু করা যাচ্ছিল না। আসানসোলে একটা কাজে গিয়েছিলাম, ফিরতে সন্ধে হয়ে গেল। তখন বাইপাসের রাস্তা হয়নি, জিটি রোড ধরেই বাস, ট্রাক, মোটর ইত্যাদি যাতায়াত করত। আমি বর্ধমানে আসব, তাই ট্রেনের দেরি দেখে একটি প্রাইভেট বাসেই আসছিলাম। বাসের যাত্রী সংখ্যা খুবই কম, ৬-৭ জনের বেশি যাত্রী নয়। বোধহয় বর্ধমানে আসার খুব তাড়া ছিল, তাই বাসের চালক গাড়িতে স্টার্ট দিয়ে বাসটিকে ঝড়ের গতিতে ছুটিয়ে নিয়ে চলল বর্ধমানের দিকে। বাসের সবকটি জানলা বন্ধ রেখে শীতের প্রকোপ থেকে রেহাই পাচ্ছিলাম না আমরা মানে আমার সহযাত্রীরা। আমি মাঙ্কি গ্যাপে কান মাথা ঢেকে শাল মুড়ি দিয়ে চুপচাপ বসে বসে কাঁপতে লাগলাম। হঠাৎ ঘটে গেল এক বিপর্যয়। রায়গঞ্জের কাছাকাছি এসে ড্রাইভার কোনো একটা কিছুকে বাস কাটাতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ল রাস্তার ধারে একটি জলা জায়গায়। জানলার ধারে সিটে বসেছিলাম, ছিটকে পড়লাম বাঁদিকে লেডিস সিটের দিকে। সারা গায়ে, হাতে, পায়ে, মাথায় প্রচণ্ড চোট পেলাম। স্থানে স্থানে কেটে গেল। আলো নেমে অন্ধকার হয়ে গেল বাসটা। সহযাত্রীদের যে আর কি অবস্থা হলো তা জানতে পারলাম না। দু একজনের গঙ্গানীয় কানে এলো। আমার বয়স তখন ২৪-২৫, একেবারে কাঁচা বয়স বলতে গেলে। আমি প্রচণ্ড ভয়ে কী করে যে আত্মরক্ষা করব সেই চিন্তাই করতে লাগলাম। একটু সময় একটা কিছু আঁকড়ে ধরে স্থির হয়ে বসে রইলাম কিছুক্ষণ। বাসের ইঞ্জিনের দিক থেকে বেশ কিছুটা অংশ ডুবে গিয়েছিল। আমি ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমে বাসের পিছন দিকের দরজার হাতল ধরে উঠে দাঁড়াতেই আমারই বয়সী এক বিবাহিত তরুণী ক্ষীণ কণ্ঠে বলল, দাদা, আমিও আছি, আমার হাতটা একটু ধরবেন? এই সময় মনুষ্যত্ব হারালে চলবে না। আমি বহু কষ্টে হাতল ধরে উপরে উঠে তরুণীর হাত ধরলাম। আমার বিপরীত দিকেই লেডিস সিটের বসেছিল সে। বয়স আমারই মতো অথবা ২-১ বছরের কম। ভারী মিষ্টি মুখখানি, পাতলা ছিপছিপে চেহারা, পানাগড় না কোথাকার যেন টিকিটও কেটেছিল। আমরা বাস থেকে বেরিয়ে অন্ধকারে মাটিতে পা রাখলাম। তারপর ধীরে ধীরে উঠে এলাম বড় রাস্তায়। চারিদিকে তখন ঘুটঘুট করছে অন্ধকার। দুপাশে পানা, ডোবা, ধান ক্ষেত ইত্যাদি। আমরা সেখানে দাঁড়িয়ে চেষ্টা করলাম কোনো বাস অথবা ট্রাক ম্যানেজ করতে পারি কিনা, কিন্তু না, বৃথা চেষ্টা। আমাদের চোখের সামনে দিয়ে দু একটি যানবাহন দ্রুত চলে গেল, কেউ ভূক্ষেপও করল না আমাদের। আমরা যেমন ছিলাম তেমনই রইলাম। দুর্ভাগ্য এই যে দুর্ঘটনাগ্রস্ত বাসটি রাস্তা থেকে বেশ কিছুটা নিচুতে এমনই জায়গায় পড়েছিল যে ওই দৃশ্য চোখেও না কারোর। ড্রাইভার এবং কন্ডাক্টর সহ বাসের বাকি ৪-৫ জন যাত্রী যে বেঁচে নেই তা আমরা বেশ বুঝতে পারছিলাম। এই অবস্থায় এখানে আমাদের করণীয় কিছুই নেই। তরুণী বলল, এইভাবে এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি, চলুন এগোনো যাক। রানীগঞ্জ খুব একটা দূরে নয়, ২-৩ কিলোমিটার হাঁটলে পৌঁছে যাব। তা তো যাব, তবে আজ বাড়ি ফেরার দফা হয়ে গেল। বাড়ি ফেরা, প্রাণটাকে ফিরে পেয়েছেন এটাই ঢের। তবে রানীগঞ্জ গেলে ট্রেন, বাস যাই হোক কিছু পাওয়াই যাবে। আমি বললাম, আচ্ছা, আপনি তো পানাগড়ে যাবেন, কী করে জানলেন?
তখন কন্ডাক্টরকে ভাড়া দেবার সময় বললেন, তাই জানতে পারলাম। রানীগঞ্জে পৌঁছে আর হয়তো বাস পাবেন না, ট্রেনেই যেতে হবে আপনাকে, হয়তো সারা রাত পড়ে থাকতে হবে স্টেশনে। কিন্তু আমি যে কি করব তা ভেবে পাচ্ছি না। এই রাতে আর কি পানাগড়ে বাস পাবো? পানাগড়ে কি জন্য যাচ্ছিলেন আপনি? ঘরে আমার দুটো বাচ্চা আছে, বাবার অসুখের খবর পেয়ে দেখতে এসেছিলাম। আমার শাশুড়ির কাছে বাচ্চা দুটোকে রেখে সকালে এসেছিলাম। আমরা দুজনে কথা বলতে বলতে এগোতে লাগলাম। রাত হয়তো বেশি নয়, 7টা কি 8টা, কিন্তু চারিদিকে এত নিঝুম যে মনে হচ্ছে যেন কত রাত। এদিকে হাঁটছি তো হাঁটছি, পথের যেন শেষ আর হয় না। এইভাবে বেশ কিছুটা আসার পর রাস্তার ধারে একটা বহুদিনের পুরনো দোতলা বাড়ি দেখতে পেয়ে তরুণী বলল, আমার মনে হয় এই বাড়ির লোকজনদের ডেকে আমাদের বিপদের কথা বলে একটা রাত এখানেই থেকে যাওয়া ভালো। কিন্তু যদি ওরা থাকতে না দেয় তখন অন্য ব্যবস্থা করা যাবে। তাছাড়া আমার এখন বাড়ি যাওয়াও চলবে না, আবার ফিরে যেতে হবে ওই বাসের কাছে। আমার সুটকেস রয়ে গেছে বাসের ভেতর। আমি চমকে উঠলাম, তাই তো আমারও কাঁধে ঝোলাটা যে ওখানেই ছিটকে পড়েছে কোথাও। কিছু টাকা পয়সাও আছে তাতে, অবশ্য মানি ব্যাগটা হাতছাড়া হয়নি, সেটা পকেটেই আছে। তো তরুণী বলল, ওই একটু দূরে মনে হচ্ছে যেন একটা চায়ের দোকান, যদি বা অন্য কিছু খান তো খেয়ে আসতে পারেন, আমি ততক্ষণে এদিকটা ম্যানেজ করছি। আমি একা কেন, চলুন দুজনেই যাই। আপনিও তো চা খাবেন, আমি চা খাই না, তাহলে আমিও চা খাবো না। এই অন্ধকারে আপনাকে একা রেখে আমি যাব না কোথাও। চলুন ওই বাড়িতে একটা রাতের মতো একটু আশ্রয় নেওয়ার ব্যবস্থা করা যাক। আমরা দুজনেই অন্ধকারে সেই বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়ির দরজা জানলা সব বন্ধ, একেবারেই পোড়া বাড়ি, কেউ থাকে বলেও মনে হয় না। তরুণী বলল, বাইরে যখন তালা দেওয়া নেই, ভেতরে তখন কেউ না কেউ আছে। দু একবার জোরে ধাক্কা দিয়ে দেখুন না। আমার তখন সত্যি বলতে কি কেমন যেন একটা ভয় ভয় লাগলো। এত বড় বাড়ি অথচ কোনো লোকজন নেই, ভুতুড়ে বাড়ি নয় তো? তবু ধাক্কা দিলাম। দু একবার ধাক্কা দিতেই একটু আলোর রেখা দেখা দিল। মোমবাতি হাতে এক বৃদ্ধ বেরিয়ে এলেন, বললেন, এত রাতে কেন? আমি বললাম, খুব বিপদে পড়েছি, তাই এখানে এসেছি। এক রাতের জন্য একটু কি আশ্রয় পেতে পারি? না, দেখছেন তো এটা বুড়া বাড়ি, মালিকেরা অনেকেই নেই, বাড়ির বিক্রির কথাও চলছে, ভালো দরদাম পেলেই বাবুরা বেচে দেবেন বাড়িটা। এই বাড়িতে কাঠ বিছানা যা আছে তা ব্যবহারের অযোগ্য। তাতেও আপত্তি নেই, এই প্রচণ্ড ঠান্ডায় বাইরে তো থাকাই যাবে না। আপনি অনুমতি দিলে রাতটা বসে বসেই কাটিয়ে দিতে পারব। বৃদ্ধ কি যেন ভেবে বললেন, তাহলে আসুন ভেতরে, সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ডান দিকের ঘরটায় ঢুকে পড়ুন বলে বলল। দাঁড়ান, একটা বাতি নিয়ে যান, নাহলে অন্ধকারে কিচ্ছু ঠাউর হবে না। আমি বাতি নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। আমার আগেই পাশ কাটিয়ে তরুণী উঠে পড়েছে। আমরা দরজার শিকল খুলে ভেতরে ঢুকতেই কেমন একটা ব্যবসা গোমগন্ধ টের পেলাম। গোটা ঘর ধুলো ময়লায় ভর্তি। তরুণী আমাকে বাইরে বারান্দায় দাঁড় করিয়ে অবস্থ হাতে সব কিছু একটু ঝেড়ে সাফ করলো।
তারপর বলল, নিন, আলো নিভিয়ে শুয়ে পড়ুন। আমি বললাম, আলো নেভাবার দরকার কি? এটা যতক্ষণ জ্বলছে জ্বলুক না। কিন্তু আপনি? আমি একটা রাত বসে বসে কাটিয়ে দিতে পারবো। আমার তো ঘুম আসবে না। আমার এখন বাচ্চা দুটোর জন্য মন কেমন করছে। আমি কোনো রকমে সেই দুর্গন্ধ ভরা বিছানায় শুয়ে পড়লাম। একটু পরেই তরুণী কোথা থেকে যেন একটা কম্বল নিয়ে এসে আমার গায়ে চাপা দিল। আমি বললাম, এটা কোথায় পেলেন? প্রশ্ন করবেন না, ঘুমোবার চেষ্টা করুন। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর মনে হলো ঘরের ভেতরটা বেশ গরম। শীতের কাঁপুনি একদমই নেই। তবু শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, এখন তো বেশ আছে, পরে কোনো উপদ্রব হবে না তো? বৃদ্ধকেও যেন কেমন একটা লাগলো। বাড়িটা যদি ভূতরে বাড়ি হয় তাহলে তো গেছি, কেননা ভূতকে আমার দারুণ ভয়। তবে না, অনেকক্ষণ শুয়ে থাকার পরও অলৌকিক ব্যাপার স্যাপার কিছুই ঘটল না। তরুণীর সামনের বারান্দায় পায়চারি করে কাটালো। আমি সৌজন্যের খাতিরে দু একবার ওকে আমার কাছে এসে বসতে বললেও ও এলো না। বলল, আপনি আমার দিকে মন না দিয়ে যাতে ঘুমোতে পারেন সেই চেষ্টা করুন। এর উপরে আর কোনো কথা নেই। আমি শুয়ে এপাশ ওপাশ করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। ভোরে পাখির ডাকে ঘুম ভাঙলো। উঠে বসলাম আমি। তরুণীকে কোথাও দেখতে পেলাম না। গেল কোথায় ও? নিশ্চয়ই আমাকে ছেড়ে চলে যায়নি। আমি শয্যা ত্যাগ করে নেমে এলাম নিচে। খুব ভয় করতে লাগলো। আমার বারবার মনে হতে লাগলো, নিশ্চয়ই এটা ভূতুরে বাড়ি। তরুণী কোনো কিছু দেখে ভয় পেয়ে আমাকে না জানিয়ে পালিয়েছে। এখন যদি বৃদ্ধকেও দেখতে না পাই তাহলে বুঝবো এটা ভূতের বাড়ি ছাড়া অন্য কিছু নয়। যাই হোক, নিচে নেমে দেখি বৃদ্ধ এক জায়গায় একটি খাটিয়া শুয়ে লেপ চাপা দিয়ে ঘুমাচ্ছে। বাইরে বেরোনোর দরজাটিও ভেতর থেকে কিল দেওয়া। আমার পায়ে শব্দ পেয়ে বৃদ্ধ উঠে বসলেন। বললেন, খুব কষ্ট পেয়েছেন তো কাল সারা রাত? খাওয়া দাওয়াটা নিশ্চয়ই হয়নি। আপনাকে যে এক কাপ চা করে খাও, তাও সামর্থ্য নেই আমার। আমি বললাম, তাতে কি, আপনি যে দয়া করে থাকতে দিয়েছেন এই যথেষ্ট। তারপর বললাম, এইরকম একটা পোড়া বাড়িতে আপনি একা থাকেন, ভয় করে না আপনার? কিসের ভয়? উঠের? সে ভয় আমার নেই বাবা। ভয় শুধু একটাই, এই বাড়ি বিক্রি হলে আমি কোথায় যাব? আমি বললাম, হ্যাঁ, সত্যি সেটা চিন্তার ব্যাপার। ভিক্ষে দুঃখ করে পেটটা হয়তো চালানো যাবে, কিন্তু আশ্রয় তো কেউ দেবে না। তারপর বললাম, আচ্ছা, আপনার সঙ্গে যে মেয়েটি এসছিল, আচ্ছা, আমার সঙ্গে যে মেয়েটি এসছিল, মেয়ে নয়, বউ, সে কখন গেল? বৃদ্ধ চোখ কপালে উঠিয়ে বললেন, আপনি তো একাই এসেছিলেন, আপনার সঙ্গে কাউকে তো দেখিনি। ছিল একজন, সারা রাত ছিল, শুধু ভোরে ঘুম থেকে ওঠার পর তাকে আর দেখছি না। বৃদ্ধ বললেন, অতটা খেয়াল করিনি তাহলে, কিন্তু গেলে তো এখান দিয়ে যাবে, দরজা তো বন্ধ। আমি বললাম, ভুল আমারও হতে পারে, তবু একবার ওপরটা গিয়ে দেখে আসি। আমি আবারও ওপরে উঠে গেলাম। তো একবার ডাকলাম তরুণীকে, কিন্তু না, কোনো সাড়া পেলাম না। মনে মনে ভাবলাম, এ বাড়ির বাইরে যাওয়ার নিশ্চয়ই অন্য কোনো পথ আছে। তা সে যাই হোক, যে যাবার সে গেছে। এখন আমি রায়গঞ্জ স্টেশনে গিয়ে পৌঁছাতে পারলেই বাঁচি। আমি আবার নিচে নেমে বৃদ্ধকে বললাম, যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে
10টা টাকা দিলে আপনি কি নেবেন? বৃদ্ধের চোখ দুটো যেন চকচকিয়ে উঠল। বলল, নিশ্চয়ই নেব। এইভাবেই তো আমার দিন কাটে বাবা। তারপর বললেন, আপনাকে আমি এক কাপ চাও খাওয়াতে পারলাম না, এ কি আমার কম দুঃখ? আমি বললাম, তাতে কি, বাইরে কোনো চায়ের দোকান নেই। হ্যাঁ আছে, একটু এগোলেই বা থেকে। বলুন, আমরা দুজনে সেখানে গিয়ে চা খেয়ে আসি। এরপর বৃদ্ধের কাছ থেকে একটা গিলাস জল নিয়ে চোখ মুখে দিয়ে 10টি টাকা ওর হাতে দিলাম। অপ্রত্যাশিতভাবে এই টাকাটা পেয়ে সে কি আনন্দ ওর! এরপর আমরা দরজা খুলে বাইরে বেরোতেই দেখি দরজার রিক্সায় চেপে আবার সেই দুর্ঘটনাস্থলে এলাম। এসে যা দেখলাম তাতে আর নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। পরপর সবকটি লাশ শোয়ানো আছে রাস্তার ধারে। বহু লোকের ভিড় সেখানে। বাসটিকেও ট্রেনে করে টেনে তোলার চেষ্টা হচ্ছে। এই লাশগুলোর মধ্যে একটি হচ্ছে সেই তরুণীর, যাকে আমি হাত ধরে টেনে তুলেছিলাম এবং যে কাল সারা রাত আমার সঙ্গে ওই পোড়া বাড়িতে কাটিয়েছে। ঘটনাটি আজকে এই পর্যন্তই। ঘটনা কাহিনীর 35 নম্বর এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এরকম নতুন নতুন ঘটনা শুনতে অবশ্যই ঘটনা কাহিনীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর এই ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আপনাদের কাছে কোনো ঘটনা থেকে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ইউটিউবে ইমেল দেওয়া আছে, সেইটা থেকেও আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।